আমি রয়েছি আপনাদের সঙ্গে। তবে কি যুদ্ধই অনিবার্য হতে চলেছে ভারত আর বাংলাদেশের? অবশ্যম্ভাবী এই যুদ্ধ যদি হয় তবে তার ফল কি হতে পারে? তবে কি সার্জিক্যাল স্ট্রাইক, নাকি নতুন করে আসছে হোয়াইট ওয়াশ এর প্রসঙ্গ? এই হোয়াইট ওয়াশ কি? আতঙ্কে কি রয়েছে বাংলাদেশ? আমরা গতকাল অনুষ্ঠান করেছিলাম যে আকাশ সীমায় ভারতের বিমান বাহিনী চক্কর কাটছে। বাংলাদেশের একাধিক এয়ারবেস সতর্ক রয়েছে। টাঙ্গাইল থেকে শুরু করে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে শুরু করে যশোর, একাধিক জায়গায় একই সুর। আর অন্যদিকে সনিক বুমের আতঙ্কের কথা আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম। কিন্তু একই রকমভাবে এই আতঙ্কের আবহে পরিস্থিতিতে আরও পরিস্থিতি ঘোরাল হচ্ছে এই কারণের জন্য, কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলা এগিয়ে আসার যে শুনানি ছিল সেটা কালকে চট্টগ্রাম আদালতে রিজেক্ট হয়েছে। লোকাল আইনজীবী আনতে হবে এই শর্তে রবীন্দ্র ঘোষকে আদালতে তার ওকালতনামা জমা দিতে হয়েছিল ঠিকই, কিন্তু তাকে কিচ্ছু বলতে দেওয়া হয়নি। আর এরপর আমরা যেটা খবর করেছিলাম যে একাধিক সংগঠন বাংলাদেশ থেকে একই রকমভাবে আওয়াজ তুলছে ভারতের বিরুদ্ধে। কেউ বলছে কলকাতা দখল, কেউ বলছে ভারত দখল, কেউ আবার একটু বাড়িয়ে বলছে দিল্লির লালকেল্লা পর্যন্ত চলে যাবে। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে আতঙ্কে বাংলাদেশ কাঁপছে, কারণ সনিক বুমের তত্ত্ব আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আপনাদের সামনে ইসলামাবাদ প্রসঙ্গ তুলে ধরেছিলেন। আর আজকেও হোয়াইট ওয়াশ আতঙ্কে কি কাটছে বাংলাদেশ? উত্তর পূর্ব মায়ানমারের সঙ্গে লড়াই করে বাংলাদেশ পারবে না, সেখানে ধারে ধারে কয়েক গুণ এগিয়ে থাকা ভারতের সঙ্গে লড়াই কি করে করবে বাংলাদেশ? অপারেশন হোয়াইট ওয়াশ আতঙ্কে এবার রয়েছে হয়তো বাংলাদেশ। আমরা সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। উত্তর পূর্বে মায়ানমার, উত্তর পশ্চিমে ভারত, এই যে জিও লোকেশন, এই লোকেশনে উভয় দিক থেকে যদি বাংলাদেশ চাপের মুখে পড়ে তবে বাংলাদেশ সেনাবাহিনী স্থল, জল এবং আকাশ কতক্ষণ তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে? সীমান্তরিয়ে বাংলাদেশ কি ত্রস্ত? কারণ ভারতের সঙ্গে একাধিক দিক থেকে বাংলাদেশ ল্যান্ড টু ল্যান্ড বর্ডার শেয়ার করে। সেখানে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর পঞ্চপাণ্ডব প্রায় বাংলাদেশ সীমায় এসে পৌঁছেছে। সেখানে আইএনএস বিক্রমাদিত্যের ট্রায়াল আমরা দেখিয়েছিলাম আপনাদের। ভারত অদৃশ্য অপারেশন নিয়ে কি ভিত রয়েছে বাংলাদেশে, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব। সঙ্গে অপারেশন হোয়াইট ওয়াশ প্রসঙ্গে বিস্তারিত আপনাদের সামনে ব্যাখ্যা করবেন আমাদের সঙ্গে জিরো আর এই অনুষ্ঠানে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে। অবশ্যই স্পেশালাইজড এই বাংলাদেশ ইস্যুতে সত্যজিৎ একাধিক তথ্য আপনাদের সামনে তুলে এনেছেন, যার ভিত্তি পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। কাজে আমরা সেখানে দাঁড়িয়ে আজকে সত্যজিৎকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ সত্যজিতের কাছে, সত্যজিৎ, এই যে অপারেশন হোয়াইট ওয়াশ এটা কি হতে চলেছে এবং এই কারণের জন্য কতটা আতঙ্কে রয়েছে বাংলাদেশ? বাংলাদেশের সরকারি দপ্তর যুদ্ধের কথা না বললেও বাংলাদেশে অসমর্থিত বিভিন্ন সূত্র মারফত আমরা জানছি যে একটা যুদ্ধাঙ্গদেহী মানসিকতা নিয়ে ভারতের বিরুদ্ধে তৈরি হচ্ছে বাংলাদেশ। সাওয়াক্ত শেখানোর জন্য অপারেশন হোয়াইট ওয়াশ কতটা ইম্পর্টেন্ট? দেখো, নির্দিষ্টভাবে যে তথ্য বা ছবি তুমি বলছিলে আমরা জানাবো দর্শকদের, এবং তার আগে তুমি দেখবে যে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে যে অনেকগুলো বিষয়। এবং আপাতভাবে আমাদের তরফে বিদেশ সচিব বিক্রম মিশ্রি গেছিলেন বাংলাদেশ। তারা কিছু লঘু কেসে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, সেটা একমাত্র কূটনৈতিক ছবির সামগ্রিক সদর্থক বিষয় হতে পারে না। বাংলাদেশকে এগিয়ে এসে আরও কিছু বলতে হবে যেটায় আমরা স্যাটিসফাইড হই বা একটা নির্দিষ্ট ছবি ওঠে যে বাংলাদেশ সত্যি সেখানে কিছু করতে চাইছে আইন অনুসারে। কিন্তু সেই ছবি কি এখন উঠে এসছে? পরিবর্তে বিভিন্ন বক্তব্য এক্স জেনারেলরা বলছেন তারা এই মুহূর্তে ভারত দখল করবেন। এবং এই মুহূর্তে দেবাশিস, এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে তথ্য এসে পৌঁছচ্ছে যে অপারেশন হোয়াইট ওয়াশ, এই অপারেশন হোয়াইট ওয়াশের একটা বার্তা বোধহয় পাকিস্তান পেয়েছে, অর্থাৎ হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের কিছু। এবং আইএসআই মারফত আমাদের তথ্য আসছে, বাংলাদেশ আর্মির কাছে সেই তথ্য পৌঁছয়। এরপরে নির্দিষ্টভাবে যাবতীয় যে বিজিবি এবং রিজার্ভ ফোর্সকে তারা সীমান্তে পাঠাচ্ছে সীমান্তকে সুরক্ষিত করার জন্য। কিন্তু তোমাকে প্রথমে বলে রাখি যে সারা বিশ্ব, যেমন বড় বড় দেশ, ভারতবর্ষ তো একদিনেই চতুর্থ ক্ষমতাশালী এই সমরাস্ত্রের দিক থেকে হয়নি, ধীরে ধীরে হয়েছে। তার জন্য প্রচুর আত্মত্যাগ আছে, প্রচুর জওয়ানদের বলিদান আছে এবং আমাদের বিজ্ঞানীদের কার্যকুশলতা আছে। এবং সেই জায়গা থেকেই নির্দিষ্টভাবে আমাদের হাতের যে অদৃশ্য শক্তি। এবং এই মুহূর্তে দর্শকদের বলবো যে আমরা যারা নির্দিষ্টভাবে রাজনীতির কিছু খোঁজ রাখি তারা অনেকেই ভাবেন যে ভারত বোধহয় প্রতিরক্ষায় গোল গোল, কিন্তু একটি রাষ্ট্র এত দ্রুত এখানে উঠে এসছে, তার সঙ্গে প্রচুর সমরাস্ত্র থাকলে ইন্টারন্যাশনাল ইন্ডেক্স তাকে এই জায়গায় এনে দেয় না। এবং ভারতের হাতে এমন কিছু গোপন সমরাস্ত্র রয়েছে যাকে ভয় পায় সারা বিশ্বের তাবড় দেশ। তার মধ্যে একটি হলো, অন্যতম গুরুত্বপূর্ণ হলো কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর।
এটা 90 সাল থেকে এর নির্দিষ্টভাবে এর রিসার্চ শুরু হয়েছিল। ডিআরডিও এবং ভাবা অ্যাটমিক রিসার্চ শুরু করে এবং 2000-এর পরে গিয়ে আমরা হাতে সেই সফল অস্ত্র পাই বলে বিভিন্ন সূত্র দাবি করছে। কারণ এখনও পর্যন্ত কিলো অ্যাম্পিয়ার লিনার ইঞ্জেক্টর বা সংক্ষেপে কালি ভারতবর্ষের বিজ্ঞানীরা এই নাম দিয়েছিল। কারণ তুমি জানো ভারতবর্ষের সংস্কৃতি অনুসারে কালী এমন দেবী, রণংদেহী, তিনি নির্দিষ্টভাবে ধ্বংসযজ্ঞ চালান যদি কোনো সেখানে অসাধু কিছু হয়, কোনো এমন দুঃস্বপ্ন তৈরি হয়, তাহলে দেবী কালী সেই সংহারে নেমে পড়েন। তাই এই অস্ত্রের নাম রাখা হয় কালী। কিন্তু নির্দিষ্টভাবে ভারতবর্ষের ডিফেন্সের কোনো জায়গায় এর উল্লেখ তুমি পাবে না। তবে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা পাকিস্তানকে সতর্কিত করেছিল এবং যে কারণে আইএসআইয়ের তরফে নির্দিষ্ট তথ্য দু একদিনের মধ্যেই বাংলাদেশ আর্মি পেয়েছে বলে বাংলাদেশ এই মুহূর্তে তাদের বিভিন্ন বর্ডারকে নতুন করে সেনাসজ্জা সাজাচ্ছে বলেই আমরা তথ্য পাচ্ছি। কি সেই ছবি? সেই ছবিটা ছিল দেবাশিস, তোমাকে বলবো যে কয়েক বছর আগে এটা সিয়াচেনের যে পাক অধিকৃত অংশটি রয়েছে, যেটাকে বলি আমরা গিয়ারি সেক্টর, এই গিয়ারি সেক্টরে একটা পাক বেস ক্যাম্প ছিল এবং আমাদের ইন্টেলিজেন্স সূত্রে খবর এসেছিল যে এখানে পাক আর্মির সঙ্গে অন্তত বেশ কিছু চূড়ান্ত নাশকতাকারী জঙ্গি জড়ো হয়েছে যারা ভারত অনুপ্রবেশের চেষ্টা করবে। এবং এটা জানার পর ঠিক কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ওই বেস ক্যাম্পের ওপরে বিশাল যে গ্লেসিয়ারটা ছিল, হিমবাহ বিশাল সাইজের, সেটি কয়েক সেকেন্ডের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 129 জন পাক আর্মি জওয়ান অফিসার তারা সঙ্গে সঙ্গে পিষে যান এবং সঙ্গে জঙ্গিদেরও মৃত্যু হয়েছিল। এরপর পাকিস্তান সরকার দাবি করেছিল যে ঘটনাস্থল ঘুরে তারা কার্বন পেয়েছেন, এক ধরনের বিশেষ কার্বন, যে কার্বনটায় ওই অংশে সূর্যের আলোকের মতো তেজ তৈরি করা হয়েছিল। কিন্তু যখন পাকিস্তান আর্মি দাবি করেছিল তখন ভারত দেখিয়েছিল যে এই ঘটনাস্থলের 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ার আর্মির কেউ ছিল না, একদম তথ্য দিয়ে। তাহলে কোন সে অদৃশ্য শক্তি? এরপর তোমাকে আরেকটা তথ্য জানাবো যে প্রয়াত আমাদের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কালী বলে যে অস্ত্র আমরা বলছি, কিলো অ্যাম্পিয়ার লিনার ইঞ্জেক্টর কালী, এই অস্ত্র কি ভারতে সত্যি আছে? তখন তিনি উত্তরে বলেছিলেন লিখিতভাবে যে এটা সংবেদনশীল একটা বিষয়, জাতীয় স্বার্থে আমরা কিছু বলবো না। অর্থাৎ অস্ত্র আছে, জাতীয় স্বার্থে তারা বলবেন না, গোপন অস্ত্র আমাদের গোপনে রাখা উচিত। যেটুকু আমরা বলার চেষ্টা করব, এই অপারেশন যেটা হিমবাহ গ্লেসিয়ারটা ভেঙে পড়েছিল, পাক আর্মি ধূলিসাৎ হয়েছিল, পাক বেস ক্যাম্প ধূলিসাৎ হয়েছিল, তারপর থেকে ওই হেয়ারি সেক্টরে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু মোবাইল পেট্রোলিং চলে, কিন্তু পার্মানেন্ট কিছু এখনও পাকিস্তান রাখার সাহস দেখায়নি। এটার কারণটা হচ্ছে, তোমাকে বলে রাখি যে নির্দিষ্টভাবে এই অপারেশনটার নাম ছিল অপারেশন হোয়াইট ওয়াশ বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি। এবং এই অপারেশন হোয়াইট ওয়াশের আতঙ্কে এখন এন্টার বাংলাদেশ আর্মি ভুগছে। কারণ তোমাকে বলে রাখি যে এই কালী বা কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইঞ্জেক্টর যেটা ভাবা অ্যাটমিকের বিজ্ঞানীরা বানিয়েছেন ডিআরডিওর সঙ্গে, সেটা 80 পাওয়ার থেকে শুরু হয়েছিল, এখন 5000 সেটা অ্যাম্পিয়ারে আছে এবং 10,000-এর পরীক্ষা নিরীক্ষা চলছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। এর থেকে বেশি আমাদের ডিসক্লোজ করা উচিত নয়। এবং এটা নির্দিষ্টভাবে কোনোভাবেই এটা কোনো লেজার বিমকে নিক্ষেপ করে না। আবারও বলছি, লেজার বিম নিক্ষেপ করে না, এটা ইলেকট্রনিক বিম নিক্ষেপ করে, যেটা জানা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন রাজ্যে গোপনীয়তা বজায় রেখেই বলার চেষ্টা করব। এবং যদি এই ধরনের আমরা এই বিশেষ ধরনের এই মেশিনটিকে আমরা ইনস্টল করি এই আমাদের পূর্ব সীমান্তে, তাহলে বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন সূত্রে জানতে পারছি যে চট্টগ্রামের যে পাহাড় আছে তাতে যদি 1 মিনিট মতো এই স্পেশাল ইলেকট্রনিক বিম আমরা নিক্ষেপ করি, তাহলে চট্টগ্রামের পাহাড় একটাও অস্ত থাকবে না, মুহূর্তে ভেঙে পড়বে। বাংলাদেশে যে TB2 ড্রোন উঠছে সেটা একদম উড়ে পৃথিবীর বাইরে চলে যাবে। ওদের যে সেনা নিবাস আছে তার অস্তিত্ব খুঁজতে পরের দিন গুগল ম্যাপকে হাতড়াতে হবে এবং এক্সেট্রা এক্সেট্রা। সেই কারণে বাংলাদেশ সেনাবাহিনী যখন খবর পেয়ে গেছে যে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করলে, কোনো রকম ISI বা পাক মদতপুষ্ট অস্ত্র যদি নিক্ষেপের চেষ্টা করা হয়, তাহলে তাদের অবস্থা কয়েক বছর আগে এই আমাদের নির্দিষ্ট গিয়ারি সেক্টরের যে সিয়াচেন অংশে, সিয়াচেনের যে পাক অধিকৃত এলাকা রয়েছে, সেখানে পাকিস্তান আর্মির সঙ্গে যা হয়েছিল তাদের সঙ্গে তাই হবে। এবং তোমাকে বলে রাখবো যে এই যে বিপুল ক্ষমতা সম্পন্ন এই যে কালী নামক যে বিশেষ তেজস্ক্রিয় একটি আমাদের অস্ত্র, গোপন অস্ত্র রয়েছে এবং ভারতবর্ষের অন্যতম গোপন প্রজেক্ট এটিকে বলা হয়, এই অস্ত্রের আওতায় কী কী রয়েছে তোমাকে বলে দিই। যে কোনো ধরনের স্টেলথ প্রযুক্তির 5ম প্রজন্ম তার ফাইটার জেট, ড্রোন, এমনকি যদি কোনো শত্রু দেশের স্যাটেলাইট আমাদের উপর নজরদারি করার চেষ্টা করে, তার সমস্ত ইলেকট্রনিক ইকুইপমেন্টস আমরা মুহূর্তে জ্বালিয়ে শেষ করে দিতে পারি। আমি এর থেকে বিস্তারিত বলবো না।